নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আজ শোনাবো ভূত বাড়িতে খুন, গল্প পুলক চট্টোপাধ্যায়। বাজার থেকে ফিরতে 8টা বেজে গেল। বন্ধু সম্ব্রতকে একটা ফোন করা দরকার। বকখালি থেকে ফিরল কিনা কে জানে। অনুভব সম্ব্রতর মোবাইলে কল করলো, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। ফোনটা বেজেই গেল। 9:30 নাগাদ অনুভবের ফোনটা বেজে উঠল। হ্যালো বলতেই ওপাশ থেকে, কাকু, আমি সোমশুভ্র বলছি। বলো, বাবা ফিরেছে? না, আমি ফোন করেছিলাম। ফোন ধরল অন্য কেউ। বলল বকখালি থানার ওসি, বাবা নাকি অসুস্থ, আমাকে ইমিডিয়েটলি বকখালি পৌঁছতে বলল। অসুস্থ? অনুভব অবাক। হ্যাঁ, উনি তো তাই বললেন। কিন্তু বাবা অসুস্থ হলে হসপিটাল যাবেন, আমাদের ফোন করবেন, কিন্তু ওসি কেন? অনুভব বলল, তুমি এক্ষুনি গাড়ি নিয়ে রওনা দাও, যার পথে আমায় তুলে নিও, আমি রেডি থাকবো, সঙ্গে টাকা পয়সাও নিও। বকখালি থানায় যখন অনুভব এবং সোমশুভ্র পৌঁছলো, তখন ঘড়িতে 2:10। ওসি বিজন মণ্ডল ওদের দেখতে পেয়ে বললেন, আপনারা সম্ব্রতবাবুর বাড়ির লোক? চলুন, আমার সঙ্গে চলুন। কোথায় যাব? সোমশুভ্রর ব্যাকুল প্রশ্ন। বাবা কোথায়? একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা এখন সেখানেই যাব। খুব সিরিয়াস কিছু? অনুভবের প্রশ্ন। সেখানে গেলেই বুঝতে পারবেন। আপনারা আমাদের জিপটা ফলো করে আসুন। মিনিট 15 পরে সকলে স্পটে পৌঁছে গেল। অনুভব বলল, এ তো সেই বাড়িটা, সম্ব্রত যেটা কিনতে চেয়েছিল। আপনি ঠিকই বলেছেন, আসুন আমার সঙ্গে। বাড়ির সামনে একজন কনস্টেবল দাঁড়িয়ে, ইতস্তত ভিড় করে আছে কিছু লোক, সম্ভবত স্থানীয়। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে ওসি বললেন, আসলে আমাদের দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। ঘরে ঢুকে সোমশুভ্র এবং অনুভব দুজনেই চমকে উঠল। সম্ব্রতর রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে খাটের উপর। ওসি বললেন, বাড়ির মালিক নিশীথ মিত্রর বয়ান অনুযায়ী সম্ব্রতবাবু বাড়িটা কিনবেন বলে দাম দুস্তুর ফাইনাল করেছিলেন। রাতে এনারা দুজন একসাথে টুরিস্ট লজে ডিনারও করেন। সম্ব্রতবাবু তখনই সিদ্ধান্ত নেন রাতটা তিনি এই বাড়িতেই কাটাবেন। সেই মতো নিশীথবাবু ওকে গাড়ি করে পৌঁছে দেন। কথা হয় পরের দিন সকালে বাড়ির কেয়ারটেকার অলোকনাথ সম্ব্রতবাবুকে টুরিস্ট লজে পৌঁছে দেবেন। পরদিন সকালে অলোকনাথ গাড়ি নিয়ে এসে সম্ব্রতবাবুকে ডাকতে যান, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি নিশীথবাবুকে সবটা বলেন। সব শুনে নিশীথ মিত্র সোজা থানায় চলে যান। আমি ডিউটিতে ছিলাম। নিশীথবাবুকে নিয়ে আমি এখানে পৌঁছলাম। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভেতরে এসে দেখলাম এই অবস্থা। সম্ব্রতবাবুকে কেউ গুলি করেছে। ঘরে আমরা কোনো আগ্নেয়াস্ত্র পাইনি, সুতরাং এটা আত্মহত্যা তো নয়ই, ক্লিয়ার কেস অফ মার্ডার। ওসি থামলেন, তারপরে বললেন, বুঝতেই পারছেন বডি পোস্টমর্টমে পাঠাতে হবে। ইতিমধ্যে ফটো তোলা বা আঙ্গুলের ছাপ ইত্যাদি নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনারা সিদ্ধান্ত নিন, বডি কলকাতায় নিয়ে যাবেন নাকি এখানেই। কান্নাচাপা গলায় সোমশুভ্র কোনোক্রমে বলল, নিয়ে যাব। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেব। পোস্টমর্টেম হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। থানার পাশে একটা হোটেল আছে, বলাকা হোটেল, ওখানে একটা ঘর নিয়ে আপনারা ওয়েট করুন। অনুভব সম্ব্রত স্ত্রী অনিতাকে ফোন করল। একটা খারাপ খবর আছে। উত্তরে স্বাভাবিক গলা অনিতা বলল, কি হয়েছে? হার্টের ব্যথাটা কি আবার বেড়েছে? না, মানে খবরটা আরও গুরুতর। একথায় অনিতা অস্থির হয়ে উঠল। কি হয়েছে? মানে মানে সম্ব্রত আর নেই, ওকে ওকে কেউ খুন করেছে। অনুভব স্ত্রী ইরাকেও খবরটা জানালো। সেই মুহূর্তে ইরার মনে হলো তার মামাতো ভাই সুব্রতর কথা। সুব্রত পেশায় একজন প্রাইভেট ডিটেকটিভ, নামডাকও ভালো। ইরা সুব্রতকে ফোন করলো। হ্যাঁ ইরাদি, বলো, কি খবর? ইরা অনুভবের মুখ থেকে সম্ব্রতর খুনের ব্যাপারে যতটুকু শুনেছে সবটা বলল সুব্রতকে। শুনে সুব্রত বলল, দিদি, তুমি অনুভবদাকে বলো এখনই আমাকে ফোন করতে, ওর কাছ থেকে আমি সবটা শুনতে চাই। ইরা অনুভবকে ফোনে সবটা জানালো। অনুভব সোমশুভ্রর সাথে আলোচনা করে সুব্রতকে ফোন করলো। ঠিক ঠিক কী ঘটেছে সবটা আমায় খুলে বলুন তো অনুভবদা।
অনুভবের কাছ থেকে সবটা শোনার পর সুব্রত বলল, থানার ওসির নামটা কি গো? বিজন মণ্ডল। বিজন মণ্ডল, খুব লম্বা, ফর্সা, বছর 40-42 বয়স, তাই তো? হ্যাঁ, তাই হবে। তুমি ওকে চেনো নাকি? অফকোর্স, আমরা এক স্কুলে একই ক্লাসে পড়েছি। বডি কখন দেবে বলেছে? বললো তো সন্ধে হয়ে যাবে। আপনি আমায় বিজন মণ্ডলের ফোন নাম্বারটা দিতে পারেন? আধ ঘন্টা বাদে সুব্রত অনুভবকে ফোন করে জানালো যে বকখালিতে আসছে সে, তার জন্য একটা রুম যেন বুক করে রাখা হয়। সুব্রত বকখালিতে এসে সোজা চলে গেল থানায়। আরে আয় সুব্রত, কতদিন বাদে দেখা। কেমন চলছে বল? খুব ভালো চলছে। এখন চল ঘটনাস্থলে যাই। সেখানে স্পটে পৌঁছে বিজন সুব্রতকে নিয়ে উপরে উঠে গেলেন। বেডরুমে ঢুকে বললেন, এই ঘরেই রক্তাক্ত অবস্থা মৃতদেহ পাওয়া গেছে। মাথাটা কোন দিকে ছিল? যেদিকে বালিশটা হয়েছে সেদিকে? তুই শিওর দরজা বন্ধ ছিল? একদমই। দরজা ভেঙে আমি ঘরে ঢুকেছি। সুব্রত ঘরের চারদিকটা ভালো করে দেখে নিল। সুব্রতবাবু রাত কটায় এখানে এসেছিলেন জানা গেছে? এখানে প্রায় 15-10 নাগাদ নিশীথবাবু ট্যুরিস্ট লজ থেকে ওনাকে এখানে নামিয়ে দিয়েছিলেন। সম্ব্রতবাবু এ বাড়িতে কেন রাত কাটাতে চাইলেন? অনুভবের দিকে প্রশ্ন ছুড়ে দিল সুব্রত। ঠিক জানি না, তবে সম্ব্রত বাড়িটা কিনছে শুনে অনেকে ওকে বলেছে এ বাড়িতে নাকি ভূত আছে। বাড়ির কেয়ারটেকার অলোকনাথ দেও একই কথা বলেছিল। সম্ব্রত আবার ভূত বিশ্বাস করে না, তাই বলেছিল ও ভূতের সাথেই রাত কাটাবে। অলোকনাথ এখন কোথায়, তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? করেছি, ওই তো সব জানালো আমাদেরকে। অলোকনাথ নিজেও নাকি এ বাড়িতে ভূত দেখেছে। তাই সন্ধ্যের পর এ বাড়ির ছায়া সে মাড়ায় না। লোকটাকে একবার থানায় ডেকে আন, একটু কথা বলি। সুব্রত আন্দাজ করল ঘরটা 10x10 হবে। খাটের উল্টো দিকে একটা জানালা। জানলাটি মাটি থেকে 7-8 থেকে 8 ফুট উঁচুতে হবে। ঘটনার সময় দরজা বন্ধ ছিল। বিজনের কথা অনুযায়ী গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে। সেক্ষেত্রে একমাত্র জানলা দিয়ে গুলি করা সম্ভব। কিন্তু আততায়ী গুলিটা করলো কী করে এত উঁচু জানলা দিয়ে? কেউ কি গুলির শব্দ পেয়েছিল? শব্দ শুনেছে অনেকেই, তবে গুরুত্ব দেয়নি কেউ। সুব্রত বলল, হ্যাঁ রে বিজন, এখানে রাত কাটানোর পিছনে ভদ্রলোকের অন্য কোনো কারণ ছিল না তো? ওর ছেলে এবং অনুভবের কথা অনুযায়ী ওরকম কোনো ব্যাপার থাকার কথাই নয়। ওকে, থানায় চল, অলোকনাথের সাথে কথা বলাটা জরুরি। সুব্রত বলল, দেখ বিজন, খুনের মোটিভটা বার করতে পারলেই অর্ধেক কাজ হয়ে যাবে। ভেবে দেখ কি কি কারণে খুন হতে পারে। বিজন বলল, প্রথমত কোনো নারীঘটিত ব্যাপার, দ্বিতীয়ত ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা, তৃতীয়ত কোনো বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত থাকা, চতুর্থত ব্যক্তিগত শত্রুতা। বেশ, এবার দেখা যাক বাস্তবে কোনটা সম্ভব। তুই নিজে একটু আগে বলেছিস কোনো নারীঘটিত ব্যাপারে সে জড়িত ছিল না। সেক্ষেত্রে কলকাতাতেই প্রতিশোধ নেওয়াটা সহজ ছিল। দ্বিতীয় সম্ভাবনা ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বীকে খতম করার জন্য বকখালিতে আসাটা খুব কি একটা জরুরি ছিল? তৃতীয় সম্ভাবনা 2 নম্বরই ব্যবসা। সেই রকম কোনো ডিল করার জন্য এখানে আসাটা যুক্তিগ্রাহ্য। কিন্তু এ ধরনের ডিল করার জন্য কেউ সঙ্গে নিজের স্ত্রী, বন্ধু এবং তার স্ত্রীকে সঙ্গে আনে? ওরা সবাই মিলে বকখালিতে বেড়াতে এসেছিল। বাকিরা চলে গেল, সম্ব্রত থেকে গিয়েছিল বাড়ি কেনার ব্যাপারটা ফাইনাল করার জন্য। বিজন মণ্ডল বলল, আনতেই পারে, তাতে তো কারো সন্দেহ হবার জায়গাটাই থাকে না। বেশ, আপাতত না হয় তোর যুক্তিটা মেনে নিলাম। বেশ, আপাতত না হয় তোর যুক্তিটাই মেনে নিলাম, কিন্তু এখানে আসার পরে ভদ্রলোকের কোনো সন্দেহজনক গতিবিধির কথা কি জানতে পেরেছিস? তা পারিনি, কিন্তু এ বাড়িতে আসা পর্যন্ত অলোকনাথ তার সঙ্গে সঙ্গেই ছিল। এমন সময় একজন কনস্টেবল এসে বলল, অলোকনাথ বাড়িতে নেই, কোথাও গেছে, কেউ জানে না। সে কি, কোথায় গেল লোকটা? বিজনের স্বগতোক্তি, লোকটা একটু ভীতুপুচের, কিন্তু পালাবার লোক তো নয়। সন্ধে 6টা নাগাদ সুব্রত হোটেলে ফিরে এলো। এদিকে পোস্টমর্টেম শেষে বডি নিয়ে সোমশুভ্র কলকাতায় রওনা দিয়েছে। অনুভব সুব্রতের সঙ্গে রয়ে গেছে। আচ্ছা অনুভবদা, বলুন তো, বকখালি থেকে আপনারা হঠাৎই এলেন নাকি প্রিপ্ল্যান্ড? সুব্রত জানতে চাইল। একেবারেই প্রিপ্ল্যান্ড নয়। সম্ব্রত উইকেন্ড কাটানোর মতো বকখালিতে একটা বাড়ি কিনতে চেয়েছিল, সন্ধানও পেয়েছিল এই বাড়িটার। সেটা দেখতে আসার নাম করে
সবাই মিলে বেড়াতে আসা। আপনারা কোথায় উঠেছিলেন? সোম ট্যুরিস্ট লজ বুক করেই এসেছিল, কিন্তু এখানে এসে সোম যখন বাড়ি মালিক নিশীথ মিত্রকে ফোন করে, তখন নিশীথ মিত্র ওকে জানালো যে তার মা অসুস্থ, তিনি এই মুহূর্তে নেই, কলকাতায় মাকে নিয়ে গেছেন, তার আসতে একটু দেরি হবে, বিকেল পেরিয়ে সন্ধ্যেও হয়ে যেতে পারে। ইতিমধ্যে একটি লোক সেখানে হাজির হলো, বলল তার নাম অলোকনাথ, সে নাকি বাড়ির কেয়ারটেকার। সেও বলল ওই বাড়িটাতে নাকি ভূত আছে। ও বলল, স্যার বাড়িটা কিনবেন না, এখানে কে এক মিলিটারি বাবু আছেন, তিনিও জানেন বাড়িটায় ভূত আছে। এই মিলিটারি বাবুটি আবার কে? সুব্রত বলল, জানি না, সম্ভবত এক এক্স সার্ভিসম্যান। আমরা গেলাম নিশীথ মিত্রর বাড়িটা দেখতে। অলোকনাথ বলল, বাড়ি দেখতে চান দেখুন, কিন্তু খবরদার কিনবেন না। সোমের ধারণা ছিল বাড়িটা বিক্রি হয়ে গেলে ওর কেয়ারটেকারের চাকরিটা হয়তো যাবে, তাই ভূতের গল্প ফেঁদেছে। তাই বলল, অলোকনাথ বাবু আপনার কোনো ভয় নেই, বাড়িটা আমি কিনলেও আপনি বাড়ির কেয়ারটেকার থাকবেন। বেলা গড়াতে লাগলো, কিন্তু নিশীথবাবুর দেখা নেই। আমরাও কেউ 5টার পর আর বকখালিতে থাকতে চাইলাম না। এই সময় নিশীথ মিত্র ফোন করলেন, বললেন ওনার ফিরতে রাত 7টা-8টা বেজে যাবে, সোম যেন ওর জন্য অপেক্ষা করে। অতঃপর আমি এবং আমার স্ত্রী ইরা, অনিতা সবাই কলকাতায় ফিরে গেলাম। সোম নিশীথবাবুর জন্য রয়ে গেল। অনুভবদা, একটা কথা ক্লিয়ারলি বলুন তো, সোমব্রতবাবু কি কোনো স্মাগলিং বা ওই জাতীয় কিছুর সাথে জড়িত ছিলেন? গতকাল কি কেউ সোমব্রতর সঙ্গে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ, এসেছিল অলোকনাথ। সেই সময় বারমুডা এবং টি শার্ট পরিহিত একজন লোককে দেখে অনুভব বলল, উনি ওই মিলিটারি বাবু, সম্ভবত বিকাশ সামন্ত নাম, কিন্তু এলাকার লোককে মিলিটারি বাবু বলেই জানে। সুব্রত লক্ষ্য করল হাতে লাঠি থাকলেও ভদ্রলোক সোজা হয়েই হাঁটছেন। আচ্ছা অনুভবদা, আপনি বিশ্বাস করেন এই বাড়িতে ভূত আছে? না, আমি তেমন বিশ্বাস করি না। সুব্রত ফোন বেজে উঠল। বিজন মণ্ডল, অলোকনাথ নিখোঁজ। নিখোঁজ অলোকনাথ? হ্যাঁ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশীথ মিত্রকে একটু খোঁজ করুন, তার সাথে কথা বলার প্রয়োজন। ওর ফোন নম্বর বা বাড়ি আপনি জানেন? আমি ঠিক জানি না, তবে ওসি নিশ্চয়ই জানেন। তবে চলুন নিশীথ মিত্রের সাথে কথা বলে আসি। আচ্ছা নিশীথবাবু, আপনি হঠাৎ বাড়িটা বানালেনই বা কেন? আবার বিক্রি বা করতে চাইলেন কেন? দেখুন, আমি মূলত কলকাতা নিবাসী। ভেবেছিলাম এখানে একটা বাড়ি থাকলে মাঝে মাঝে নিরিবিলিতে দুদিন কাটাতে পারবো, কিন্তু হঠাৎ বাবা সিদ্ধান্ত নিলেন বর্তমান এই বাড়িটা যেটা আমরা রয়েছি এটা কিনে নেবেন, এবং কিনেও ফেললেন, এবং এখানেই পাকাভাবে থাকতে শুরু করলাম। এই বাড়িটা অতএব অপ্রয়োজনীয় হয়ে পড়ল, সেই জন্য বিক্রির সিদ্ধান্ত। আচ্ছা, এই বাড়িটা আর কেউ কিনতে চায়নি? হ্যাঁ, মিলিটারি বাবু বলে একজন এখানকার ভদ্রলোক কিনতে চেয়েছিলেন, কিন্তু বড্ড কম দাম অফার করলেন, আমি দেইনি। সোমব্রতবাবুকে দেখে আপনার কীরকম মনে হয়েছিল? বেশ ভালো, বড় বিজনেসম্যান, যা চান তা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টাও করেন। আপনি কি আগে থেকে একে চিনতেন নাকি? না, চিনব কেমন করে? আপনি ওকে এই বাড়িতে রাত কাটারে জন্য কটার সময় পৌঁছে দেন? রাত 10টা নাগাদ। নিশীথ মিত্রের বাড়ি থেকে ফেরার পথে অনুভব বলল, সুব্রত, আমার মনে হচ্ছে এই নিশীথ মিত্র লোকটাকে আমি আগে কোথাও দেখেছি। পরদিন সকালে চা খেয়ে দুজনে বেরিয়ে পড়ল। সুব্রত গাড়ি স্টার্ট করতেই অনুভব বলল, কোথায় যাচ্ছি আমরা? ভূত বাড়িতে। উদ্দেশ্য? কিছু ক্লু যা নিয়ে আমরা একটু এগোতে পারবো। কি মনে হয়, এটা কোনো প্রফেশনাল খুনির কাজ? এক্ষুনি বলা কঠিন, তবে এটা নিশ্চিত খুনি বকখালির লোক। তুমি কি অলোকনাথের কথা ভাবছো? অলোকনাথ একটা সূত্র হতেই পারে, আমি নিশ্চিত নই। এই অলোকনাথই কিন্তু সোমকে বারবার বাড়িটা কিনতে নিষেধ করেছিল। আচ্ছা সোমব্রত বাবুর এই ভুতুড়ে বাড়িতে রাত কাটাতে শখ হলো কেন? হয়তো ভূতের দেখা পেতেই এই সিদ্ধান্ত নিয়েছিল। তুমি লক্ষ্য করেছো ওর ঘরে একটা টর্চ ছিল, ওটা কিন্তু কলকাতা থেকে আসেনি। সুব্রতরা বাড়ির ভেতরে না গিয়ে বাইরে থেকে চারপাশটা দেখছিল। তখন সেখানে হঠাৎ মিলিটারি বাবু উদয় হলেন। হ্যালো জেন্টলম্যান, জানতে পারি কি আপনি কে?
এখানে করছেনই বা কি? আমি সুব্রত সেন। অ্যান্ড হু ইজ সুব্রত সেন? প্রাইভেট গোয়েন্দা। তা এখানে কেন? আপনি জানেন না এই বাড়িতে সম্ব্রতবাবু খুন হয়েছেন? কে সম্ব্রতবাবু? যিনি বাড়িটা কিনতে চেয়েছিলেন? ইউ মিন যে লোকটা ভূতের সাথে রাত কাটাতে চেয়েছিলেন? হতে পারে। আপনাদের উপস্থিতি ওসি বিজন মণ্ডল জানেন? হ্যাঁ জানেন। এবার যদি আপনার কোয়ারি শেষ হয়ে থাকে তাহলে আমরা আমাদের কাজটা করতে পারি। যদি করতে না দিই তাহলে বিজন মণ্ডলকে জানাতে হবে। আপনি কি কাজ করবেন এখানে সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি জানি না, কিন্তু জানারও আমার কোনো প্রয়োজনই নেই। আপনি অন্যায় কাজ করছেন। বেশ, সেটা না হয় আপনি পুলিশকে জানান। দেব ওসির ফোন নাম্বার? এখানে খুঁজে কচু পাবেন। লোকটাকে ভূতে মেরেছে। হঠাৎ সুব্রতর নজরে গেল জঙ্গলের দিকে একটা কালো কিছু দেখা যাচ্ছে। সুব্রত একটা গাছের টাল ভেঙে নিয়ে বস্তুটাকে বের করে আনলো। একটা কালো কাপড়, আলাদা দুটো অংশ, ওপরের দিকটা বোরখার মতো, নিচেরটা পাজামা, কিন্তু অস্বাভাবিক লম্বা। অবাক হয়ে অনুভব বলল, এটা আবার কি? বুঝতে পারছেন না? ভূতের পোশাক। খুন করে যাবার সময় ওখানে রেখে গেছে, পরে যদি আবার কাজে লাগে। এরপর দুজনেই হোটেলে ফিরে এলো। অনুভব বলল, পোশাকটা যে পরেছিল তার উচ্চতা কমপক্ষে 10 ফুট। তবে কি সত্যিই ভূত? হ্যাঁ, জ্যান্ত মানুষ ভূত, সুব্রত বলল। আমার মনে হয় এত লম্বা লোকে তল্লাটে নেই। থাকলে তো গ্রিনিজ বুকে নাম উঠত। অনুভব বলল, এটা কি সত্যি কোনো ক্লু? বলা মুশকিল। আগে জানতে হবে খুনের মোটিভটা কি। সুব্রত মোবাইল বেজে উঠল। বিজন মণ্ডল, কালো পোশাকটা সাবধানে রাখিস, কেউ না আবার হাতিয়ে নেয়। তুই জানলি কেমন করে? আমার কাছে সব রিপোর্টই আসে। খবরটা নিশ্চয়ই মিলিটারি বাবু তোকে দিয়েছে। কি করে বুঝলি? বুঝতে হয় রে বন্ধু, বুঝতে হয়। যাই হোক, একটু পরেই আমি থানায় যাচ্ছি। থানায় যাবার আগে সুব্রত অনুভবকে বলল, দাদা আপনি কলকাতায় ফোন করে জানিয়ে দিন কেস প্রায় সলভ হয়ে এসেছে, দুদিনের মধ্যে খুনি ধরা পড়বে। অনব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, 10 ফুট উচ্চতার খুনি? হ্যাঁ, 10 ফুটের কাছাকাছিই হবে। থানায় পৌঁছতেই বিজন মণ্ডল বলল, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। গুলিতে মৃত্যু হয়েছে সম্ব্রতবাবুর। সবচাইতে বড় কথা, গুলিটাও পাওয়া গেছে। অর্থাৎ অর্ধেক কাজ হয়ে গেল। এলাকার সমস্ত লাইসেন্স রিভলভারগুলো চেক কর। কিন্তু খুনি যদি এই পোশাকেই পরে, তবে ধরে নিতে হবে সে 10 ফুট লম্বা। লোকটা লম্বা হোক না বা হোক, পা দুটো যে বেশ লম্বা তা বলতেই হয়। তবে কি ভূতেরই কাজ? ভূত রিভলভার চালাতে পারবে কোনোদিন শুনেছিস? তোদের পুলিশ রেকর্ড কি বলে? না, এমন কোনো রেকর্ড নেই। হোটেলে ফিরে সুব্রত বলল, আমার লাঞ্চ করতে একটু দেরি হবে দাদা, আপনি সময় মতো খেয়ে নেবেন। এই সময় অলোকনাথ সেখানে হাজির হলো। সুব্রতর পা জড়িয়ে ধরে বলল, স্যার আমাকে আপনি বাঁচান। সুব্রত বলল, পা ছাড়ুন। যদি আপনি সব সত্যিটা বলেন তবেই আপনাকে আমি বাঁচাবো। হ্যাঁ হ্যাঁ, সব আমি বলবো, যা জানি সব বলবো। কিছুক্ষণ পর মোবাইল থেকে নিশীথ মিত্রকে ফোন করলো সুব্রত। নিশীথবাবু, আমি সুব্রত সেন বলছি। হ্যাঁ বলুন, কী ব্যাপার? সম্ব্রতবাবু যে যে দামেই বাড়িটা কিনতে চেয়েছিলেন সেই দামেই আমি বাড়িটা কিনতে চাই। আপনি আমার কাছে কি বিক্রি করবেন? নিশীথ মিত্র একটু ইতস্তত করে বললেন, এত কিছুর পরও আপনি বাড়িটা কিনতে চান? হ্যাঁ, কিনতে চাই। আপনি কি জানেন ওই বাড়িতে ভূত আছে? হ্যাঁ, আমি শুনেছি। আমিও ভূতের সাথে এই বাড়িতেই থাকতে চাই। একটা রাত আমি ওখানেও কাটাবো। আপনি বাড়ির চাবিটা আমায় দিয়ে যাবেন? বেশ, আপনি যখন চাইছেন তাই হবে। এরপর সুব্রত ফোন করলো বিজন মণ্ডলকে। শোন বিজন, অলোকনাথ নিরপরাধ, ওকে গ্রেপ্তার করিস না। আরে গ্রেপ্তার করবো কী করে, বেটা তো নিখোঁজ। অলোকনাথ এই মুহূর্তে আমার সামনেই বসে আছে, পাঠাচ্ছি তোর কাছে। অলোকনাথ বাবু যান, আপনার কোনো ভয় নেই। থানার ওসির সাথে দেখা করুন গিয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেল 4টে নাগাদ সুব্রত অনুভবকে বলল, চলুন দাদা, চাটা খেয়ে সমুদ্র সৈকতে ঘুরে আসি। কিছুক্ষণ বাদে সমুদ্র তীরের নতুন পার্কটায় এসে পৌঁছলো ওরা। একটা বেঞ্চে বসতে বসতে সুব্রত বলল, আজ আমি ওই বাড়িটাতে ভূতের সাথে রাত কাটাবো। অনুভব ছিটকে উঠে বলল, হচ্ছেটা কি? ইটস টু মাচ। পার্কের অন্যদিকে একটা বেঞ্চে মিলিটারিবাবু বসেছিলেন। সুব্রত বলল, চলুন অনুভবদা, ভদ্রলোকের সাথে একটু আলাপ করে আসি। সুব্রতকে দেখে মিলিটারিবাবু বললেন, গুড আফটারনুন মিস্টার সেন। আপনার তদন্ত কদ্দূর? ধরতে পারলেন খুনিকে? না স্যার, ধরা যায়নি এখনও। তবে আমি ঠিক করেছি ওই বাড়িটা আমি কিনবো, আর ওই রাত, আজকের রাতটা ওই বাড়িতেই কাটাবো। একা? হ্যাঁ, একাই। আর ইউ ক্রেজি?
আই অ্যাম সিরিয়াস। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। রাতে খেতে বসে সুব্রত বলল, অনুভবদা, আপনি তো ভূত বিশ্বাস করেন, দেখবেন নাকি ভূতকে? না, ওসবের মধ্যে আমি নেই বাবা। ভেবে দেখুন, এসব সুযোগ কিন্তু বারবার আসবে না। আচ্ছা ঠিক আছে, চলো যাব। একটা কথা, ভূত দেখতে হলে কিন্তু রাত জাগতে হবে। সেটা কোনো সমস্যা নয়। সিগারেট খাওয়া যাবে না কিন্তু, ভূত পালিয়ে যাবে। ঠিক আছে, আর কিছু? ভূতের অপেক্ষা চুপচাপ বসে থাকতে হবে, কথা বলা যাবে না। তথাস্তু, তাহলে রেডি হয়ে নিন। রাত ঠিক 10টা নাগাদ সুব্রত আর অনুভব রওনা হলো। দরজার তালা খুলে ঘরের ভেতর প্রবেশ করলো দুজন। সিঁড়ি বেয়ে উপরে উঠে নির্দিষ্ট ঘরে ঢুকে ভালো করে দরজা বন্ধ করলো। সুব্রত ঘরের চারিদিকটা ভালো করে দেখে নিল। তারপর অ্যাটাচ বাথরুমের দরজাটাও বন্ধ করলো। ফ্যানটা অন করলো। ঘরের দুটো চেয়ার এক কোণে নিয়ে গেল। বিছানায় বেড কভার তুলে বালিশটা সঠিক জায়গায় বসিয়ে দিল। পাশ বালিশটা খাটের মাঝখানে লম্বা করে রেখে বেড কভার দিয়ে ঢেকে দিল। অনুভব ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, এসব কি করছো তুমি? ভূত এসে হাতছানি দিয়ে ডাকবে, তখন আমরা ওই চেয়ারে বসে ভূত দেখব। বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে অনুভব একসময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। সুব্রত মোবাইলটা হাতে নিয়ে জেগে বসে আছে। রাত 1টা নাগাদ সুব্রতর মনে হলো ভেজানো জানলার পাল্লা দুটো আস্তে আস্তে খুলে গেল। অনুভব ঘুমোচ্ছে। সুব্রত ডায়ালড নম্বরে বোতাম টিপল। সঙ্গে সঙ্গে রিভলভারের 2টি গুলির শব্দ, অনুভবের আর্তনাদ। সুব্রত মোবাইলে আরেকটা বোতাম টিকল। হাত রাখলে অনুভবের কাঁধে। কিচ্ছু হয়নি, ভয় পাবেন না। অনুভব কাপা গলায় বলল, গুলির শব্দ? একটু অপেক্ষা করুন, ভূত দেখতে পাবেন। গুলি ছুড়ল কে? ভূতে। সঙ্গে সঙ্গে অনেকগুলি পুলিশের বাঁশি বেজে উঠল, বুটের শব্দ, টর্চের আলো, তারপরে বিজন মণ্ডলের হুঙ্কার, খবরদার, এক পা নড়লেই গুলি করব। সুব্রত ঘরের সমস্ত আলো জ্বালিয়ে দিল। অনুভবকে বলল, চলুন। কিন্তু গুলিটা কোথায় লাগলো? পাশ বালিশে। এখন আগে বাইরে চলুন, ভূত দেখবেন। দেখি। ততক্ষণে বিজন মণ্ডল এবং তার ফোর্স ভূতকে ধরে ভ্যালে তুলে নিয়েছে। সুব্রত অনুভবের দিকে চেয়ে বলল, চলুন, জিভে উঠে বসি। অনুভব বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে সব? চলুন না থানায়, সব বুঝতে পারবেন। থানায় এসে কাগজপত্র রেডি করতে করতে বিজন মণ্ডল বললেন, সুব্রত, তোর এই মাস্টার প্ল্যানটার বিষয়ে আমাদের একটু খুলে বল। সুব্রত শুরু করলো, অনুভবদা এবং তোর কাছে সবটা শুনে আমার মনে হয়েছিল খুনটা এলাকার লোকই করেছে, যে কোনোভাবে সম্ব্রত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘটনার দিন সন্ধে পর্যন্ত যারা সম্ব্রতর সংস্পর্শে এসেছিল তাদের মধ্যে কেউ মনে করেছিল সম্ব্রতবাবু তার স্বার্থবিরোধী কাজ করছেন এবং সেই ব্যক্তি খুন করেছেন। কী হতে পারে সেই লোক? প্রথমে যার কথা আসে তিনি অলোকনাথ, কারণ তিনি কোনোভাবেই চাননি সম্ব্রত বাড়িটা কিনুন। সম্ব্রতবাবু খুন হবার পর অলোকনাথ নিখোঁজ হয়ে যাওয়া যথেষ্ট সন্দেহজনক। দ্বিতীয় ব্যক্তি মিলিটারি বাবু, ইনি ওই বাড়িটা কিনতে চেয়েছিলেন, কিন্তু কম দামে। ওই বাড়িতে ভূত আছে, এই প্রোপাগান্ডাটা ইনি অলোকনাথকে পয়সা খাইয়ে করিয়েছিলেন। তৃতীয় ব্যক্তি অবশ্যই নিশ্চিতবাবু। সম্ব্রতবাবু বকখালি এলেন বাড়ির ব্যাপারে ওর সাথে কথা বলতে, কিন্তু উনি নেই, কারণ অসুস্থ মাকে নিয়ে কলকাতায় গেছেন। আমি খবর নিয়ে জেনেছি কথাটা মিথ্যে, উনি কলকাতাতে যাননি। এমন সময় তিনি এসে হাজির হলেন যখন সম্ব্রতবাবুর কলকাতা ফেরার উপায় নেই। অলোকনাথের কথা অনুযায়ী নিশীথবাবুই সম্ব্রত বাবুকে ওই বাড়িতে রাত কাটাতে পরামর্শ দিয়েছিলেন। এখানেই আমার সন্দেহটা দানা বাঁধল। কিন্তু একজন বিক্রেতা একজন ক্রেতাকে কেন খুন করবে? ভূতের খুন করার ব্যাপারটা বা এই গল্পটা আমি তো অন্তত বিশ্বাস করিনি। কিন্তু প্রশ্ন হলো, খুনটা হলো কী করে? ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, একমাত্র রাস্তার জানালা, তাও মাটি থেকে 8-9 ফুট উপরে। পাশে পাঁচিলও নেই, বড় গাছও নেই, তবে খুনি জানলা দিয়ে গুলি করলো কেমনভাবে? সেদিন পার্কের বেঞ্চে বসে থাকার সময় দূরে সমুদ্র তীরে এলাকার অল্প বয়সী ছেলেদের রণপা দিয়ে হাঁটতে দেখেছিলাম। তখনই আমার মাথায় আইডিয়াটা ক্লিক করলো, খুনি নিজেই এই রণপা ব্যবহার করেছে। খুনি যখন জানতে পারে খুনের কোনো কিনারা আমরা করতে পারিনি, সে নিশ্চিন্ত হয়েছিল। কিন্তু যখন জানতে পারল বাড়িটা আমি কিনছি, তখন সে বুঝল সবটাই মিথ্যে। আসলে খুনের তদন্ত এখনও চলছে। কিন্তু যখন সে জানতে পারল আমি বাড়িতেই রাত কাটাতে চাই, তখন ভাবল এই হলো সুযোগ আমাকে সরিয়ে দেওয়ার। ভুলটা সেখানেই করল, আমার পাতা ফাঁদে পা দিয়ে দিল।
অনুভব আর চুপ থাকতে পারল না, বলল, তাহলে খুনটা কে করলো সেটা তো বলো। এখনো বুঝতে পারোনি? খুনির নাম নিশীথ মিত্র। অনুভব চমকে উঠে পড়ল, তার মানে তোমার ওই বাড়ি কেনার গল্পটা স্রেফ ভুল? ঠিক তাই, ওটা না করলে নিশীথ মিত্রকে ধরা যেত না। আমি নিশীথবাবুকে যখন প্রশ্ন করেছিলাম উনি সম্ব্রতবাবুকে আগের থেকে চেনেন কি না, উনি কিছুটা আপসেট হয়ে পড়েছিলেন, যদিও তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন যে আমি চিনি না। আমি জিজ্ঞেস করলাম, সম্ব্রতবাবু কেমন লোক? উনি বললেন, বড় বিজনেসম্যান, স্মার্ট, সুন্দর, যা চান তা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। ওনার প্রতিটি বাক্য আমার মনে আছে। এদিকে অনুভববাবু বললেন, উনি নিশীথ মিত্রকে কোথাও যেন দেখেছেন। তারপর নিশীথ মিত্রর মায়ের অসুস্থতার মিথ্যে কথা, সম্ব্রতবাবুকে ওই বাড়িতে রাত্রি কাটানোর পরামর্শ দেওয়া, এগুলোর উপর আমার সন্দেহ আরও বাড়তে লাগলো। তাই প্রমাণ করার জন্য ফাঁদ পাততে হলো। ধরা খেলেন নিশীথ মিত্র। বিজন মণ্ডল বললেন, কিন্তু খুনের মোটিভটা কি? বলছি। এই নিশীথবাবু থাকতেন সম্ব্রতবাবুর শ্বশুরবাড়ি, অর্থাৎ অনিতা দেবীদের বাপের বাড়ির পুরনো পাড়ায়। যৌবনে অনিতা দেবীকে তিনি ভালোবেসেছিলেন এবং প্রপোজও করেছিলেন, কিন্তু অনিতা দেবী রাজি হননি। শুনে অনুভব বলল, ঘটনাটা একটু একটু আমার মনে পড়ছে বটে, কিন্তু সে নাম তো অন্য। ঠিকই, পিকলু। কি ঠিক তাই তো? এক্স্যাক্টলি, ছেলেটাকে একাধবার দেখেছিও আমি। ইয়েস, সেই পিকলুর পোশাকি নামই নিশীথ মিত্র। অনিতা দেবী ভালোবেসে বিয়ে করেছিলেন সম্ব্রতবাবুকে। নিশীথ মিত্র ব্যাপারটা ভুলতে পারেননি। তিনি অনিতা দেবীর সব খবরাখবর রাখতেন। সম্ব্রতবাবু যখন তার বাড়িটা কিনতে আগ্রহী হলেন, তখন তিনি ভাবলেন প্রতিশোধ দেবার এই সুবর্ণ সুযোগ। প্ল্যান খাটিয়ে খুনটা করেই বসলেন।